আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে এক শ্রেণীর মানুষ যে নির্মম এবং নিষ্ঠুর ভাষায় সমালোচনা করছেন। প্রথমত, পদ এবং পদবিগত কারণে আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করছি। একটি রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ কতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সেনাবাহিনী এবং বিচার বিভাগ খুবই খুবই স্পর্শকাতর একটি বিষয়, এবং এ দুটো বিষয় নিয়ে এবং এ দুটো প্রতিষ্ঠান নিয়ে অতীতে স্বয়ং সম্রাট, রাজা কিংবা মহারাজা যারাই বাড়াবাড়ি করার চেষ্টা করেছেন তাদের সবাইকেই এই দুটো প্রতিষ্ঠানের হাতে মরতে হয়েছে। একেবারে গিলোটিনে মরতে হয়েছে, তলোয়ারের নিচে মরতে হয়েছে। একজন সম্রাট তিনি মনে করতেন যে তার সেনাবাহিনীর প্রধান কোনো বিষয় নয়, কোনো বিষয় নয়। তো এই বিভিন্ন সময়টিতে পরবর্তীকালে যখন সেই সম্রাটদের ব্যবস্থা রেখে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা হলো, এখানে হিটলারের মতো ডিক্টেটর চলে এলো, জুলফিকার আলী ভুট্টোর মতো ক্ষমতাধর প্রধানমন্ত্রী চলে এলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো শক্তিশালী প্রধানমন্ত্রী চলে এলো, শেখ হাসিনার মতো শক্তিশালী প্রধানমন্ত্রী চলে এলো, যারা এই প্রতিষ্ঠানগুলোকে নিজেদের চাকর বাকরের মতো মনে করতেন। সেনাবাহিনীর প্রধানকে তুমি করে ডাকতেন, মনে করতেন যে লিডারশিপ, নেতাকর্মীদেরকে যেভাবে ডাকে, এই তুমি কেমন আছো ইত্যাদি ইত্যাদি। বঙ্গবন্ধু তো তুই তুই করে বলতেন। মানে অতিরিক্ত আদর দেখাতে গিয়ে তিনি যে রাষ্ট্রীয় প্রোটোকলটা ভঙ্গ করেছিলেন, তার ফলে সেনাবাহিনীর মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল, এবং পুরো সেনাবাহিনীকে নিয়ে তিনি হয়তো অনেক ভালো চিন্তা ভাবনা করতেন, পুলিশকে নিয়ে তার অনেক ভালো চিন্তা ভাবনা ছিল, তিনি সবাইকে জনগণ ভাবতেন। কিন্তু রাষ্ট্র এবং জনগণ আলাদা একটা বিষয়, রাষ্ট্র এবং আমলাতন্ত্র আর একটা বিষয়। এই জিনিসগুলো যারা রাষ্ট্রনায়ক, আব্রাহাম লিঙ্কনের মতো যারা রাষ্ট্রনায়ক, রোনাল্ড রিগানের মতো যারা রাষ্ট্রনায়ক, তারা যত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছিলেন, কিন্তু যারা এই প্রতিষ্ঠানগুলোকে একত্র করে ফেলেছিলেন এবং নিজেদের লিডারশিপ কোয়ালিটির মাধ্যমে তারা সবাইকে কর্মী হিসেবে সম্বোধন করেছিলেন, তারা কিন্তু আলটিমেটলি সবাই এই দুটো প্রতিষ্ঠান দ্বারা, অর্থাৎ বিচার বিভাগ দ্বারা এবং সেনাবাহিনী দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। উদাহরণ হিসেবে আমি যাকে বলা হয় জুলফিকার আলী ভুট্টোর কথাই বলি। তিনি দেখে শুনে সবচেয়ে অপদার্থ একজন জেনারেলকে সেনাপ্রধান বানালেন, জেনারেল জিয়াউল হক। তার চেহারাটা বেশি একটা ভালো ছিল না, তিনি আদর করে বলতেন কাম অন মাই মানকি জেনারেল। তাকে তিনি বানর জেনারেল হিসেবে আখ্যায়িত করতেন। এই কথা শুনে সেনাপ্রধান জেনারেল জিয়াউল হক হাসতেন, কখনো কখনো মাথা নিচু করতেন, আবার কখনো কখনো সালাম করে অতিরিক্ত কৃতজ্ঞতা প্রকাশ করতেন। কিন্তু যখন তিনি সুযোগ পেয়েছেন বিদ্রোহ করার, সঙ্গে সঙ্গে বিদ্রোহ করেছেন, এবং যেদিন তিনি তাকে গ্রেপ্তার করলেন, জিয়াউল হক যে ভুট্টোকে গ্রেপ্তার করলেন, তখন মিসেস ভুট্টো, যার নাম ছিল নুসরাত, বেনজির ভুট্টোর মা নুসরাত ভুট্টো, তিনি প্রাণান্ত চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারেননি, এবং তাকে কিন্তু সেই ফাঁসিতে চড়তে হয়েছিল। একইভাবে জেনারেল ওয়াকার, তাকে শেখ হাসিনা ডেকে নিয়েছিলেন আত্মীয় হিসেবে, তাকে তুমি তুমি করে হয়তো ডাকতেন এবং পরিবারের একজন সদস্য মনে করতেন। ফলে কি হলো, জেনারেল ওয়াকারের হাতে তার যে পতন হবে, এটি আমার মতো ক্ষুদ্র মানুষ যেদিন তিনি নিয়োগ লাভ করেছিলেন সেই দিনই আমি বলেছিলাম কে এই ওয়াকার, দেখে নেবেন উনি নিয়োগ লাভ করার পর একটা ভিডিওতে, যে শেখ হাসিনা যার প্রতি বেশি বিশ্বাস করেছেন, প্রকৃতি তাকে নিয়ে খেলছে এবং তার হাতে তার পতন হবে, এবং ঠিক সেম ঘটনাটি ঘটেছে। যা হোক, জেনারেল ওয়াকার, তার পক্ষে আমি কিছুই বলবো না এই মুহূর্তে, যেহেতু তার ক্ষমতা তার হাতে। তার পক্ষে কথা বলা মানে অনেকে মনে করবেন যে আমি হয়তো কোনো ধান্দা করছি, আমি কোনো ফন্দি করছি, আমি কোনো ফিকির করছি ইত্যাদি সবকিছু। তো এখন যেটি হচ্ছে, আবার তাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে যে সকল কথাবার্তা বলা হচ্ছে, এগুলো কিন্তু আমি সহ্য করতে পারছি না। এর কারণ হলো,
তার বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে এইগুলো মূলত রাষ্ট্রকে আঘাত করছে। সার্জিস, হাসনাত আমাদের তরুণ প্রজন্মের সন্তান। নিঃসন্দেহে তাদের পেছনে অনেক বড় বড় রাজনৈতিক মাথা আছে, দেশি এবং বিদেশি। তারা কতটা নিজের বুদ্ধিতে চলেন, কতটা বিদেশি তাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের বুদ্ধিতে চলেন, কিংবা তাদের যে সকল দেশি উপদেষ্টা রয়েছেন তাদের বুদ্ধিতে চলেন আমি বলতে পারবো না। তবে গত 7-8 মাসে এই যারা মাহফুজ, তারপরে সার্জিস কিংবা হাসনাত, তারা যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, ম্যাচুরিটি অর্জন করেছেন এবং পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য যথেষ্ট তাদের ধী শক্তি রয়েছে। তো কাজেই তারা জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বা ডিজিএফআই এর সাথে যে একটা বৈঠক করেছেন, সেই বৈঠকটি নিয়ে তারা কেন ফেসবুক স্ট্যাটাস দিলেন এবং সেই ফেসবুক স্ট্যাটাস নিয়ে এখন সারা বাংলাদেশে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এবং রাজপথে নজিরবিহীনভাবে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত যে স্লোগান হচ্ছে, এটি বাংলাদেশকে রীতিমতো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবে। হাসনাত নিঃসন্দেহে সেনাবাহিনী প্রধান হতে চান না, আবার সেনাবাহিনী প্রধানও হাসনাত হতে চান না। সেনাবাহিনী প্রধান এই মুহূর্তে প্রধানমন্ত্রী হতে চান না, প্রধান উপদেষ্টা হতে চান না বা প্রেসিডেন্ট হতে চান না। আবার হাসনাত এই মুহূর্তে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হতে চান না, তিনি একজন রাজনৈতিক নেতা হিসেবেই তার ক্যারিয়ার এই মুহূর্তে গড়তে চান। তো এই অবস্থাতে রাজপথে কেন স্লোগান হবে হাসনাত না ওয়াকার, ওয়াকার না হাসনাত? এই জিনিসগুলো কোথায় নিয়ে যাচ্ছে বোঝার চেষ্টা করুন। মানুষের যে শক্তিমত্তা, এই শক্তির সঙ্গে যদি আপনি তার হাতে একটি লাঠি দেন তার শক্তি দ্বিগুণ হয়ে যায়, একটি চাকু দেন 3 গুণ হয়ে যায়, যদি তাকে একটি অটোমেটিক রাইফেল দেন বহুগুণ বেড়ে যায়, তার হাতে যদি একটি AK-47 দেন কিংবা তাকে যদি একটা কমান্ড দেন, তার হাতে যদি 1000 সৈন্য দিয়ে দেন, মুহূর্তের মধ্যে কিন্তু দানব হয়ে যায়। এবং এরা কোনো কিছু রাগ হলে কোনো কিছু আইন কানুন কোনো কিছু মানে না। রাজাকে রক্ষা করার জন্য, রাজপ্রাসাদকে রক্ষা করার জন্য, রাষ্ট্রকে রক্ষা করার জন্য সেনাবাহিনী গঠিত হয়েছে, কিন্তু এই সেনাবাহিনীকে নিয়মিত হ্যান্ডেল করতে না পারার কারণে, সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারার কারণে কত রাষ্ট্র যে তছনছ হয়ে গেছে, কত রাষ্ট্র যে ভেঙে গেছে তার কোনো ইয়াত্তা নেই। আমরা জানি যে পৃথিবীর প্রথম যে সারিবদ্ধ বাহিনী, সিস্টেমেটিক আর্ম ফোর্স, সেটি হলো জেনেসারি। অটোম্যান সম্রাটরা এই প্রথম তারা একটি নিয়মিত সৈন্যবাহিনী গঠন করেছিলেন। এর আগে কোনো নিয়মিত সৈন্যবাহিনী ছিল না, এমনকি মুঘলদেরও নিয়মিত সৈন্যবাহিনী ছিল না। তারা বিভিন্ন সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়োগ দিতেন এবং তাদেরকে জাগির প্রদান করতেন। কেউ 8000 ঘোড়া রাখতেন, কেউ 10,000 ঘোড়া রাখতেন, কেউ 5000 ঘোড়সওয়ার রাখতেন এবং সেই অনুযায়ী তার একটা ইনফ্যান্ট্রি থাকতো এবং এটিকে চালানোর জন্য তার যতটুকু রাজস্ব দরকার, যতটুকু ভূমি দরকার, ওই ভূমি রাজস্ব আদায় করে সেটা সেনাবাহিনী চালাতো এবং বাকি অর্থ রাজাকে দিত। এদের উপাধি ছিল সুবেদার, মসনবদার। এবং এই যে সুবেদার এবং মসনবদার মুঘলরা 3.5 বছর চালিয়েছে, 350 বছর ভারতবর্ষ চালিয়েছে। এই সৈন্যবাহিনীর দ্বারা তাদের যে ক্ষতি হয়েছে যেটি অকল্পনীয়। কাজেই এই যে বাংলাদেশ সেনাবাহিনী, এটারও ইতিহাস দেখেন। স্বাধীনতার পরে আমরা ভারতের সাথে কটি যুদ্ধ করেছি, তারপর অন্য দেশের সাথে কটি যুদ্ধ করেছি কিংবা আগামীতে কটি যুদ্ধ করব, কিন্তু আমাদের জাতীয় রাজস্বের একটা বিরাট অংশ আমরা সেনাবাহিনীর পেছনে খরচ করছি। এবং সেই যে খরচ, সেই খরচ করে সেনাবাহিনীর দেশ রক্ষা করবে, জনগণের প্রয়োজনে তারা কাজ করবে, কিন্তু এই বাহিনীটিকে আমরা বিভিন্ন সময় মিস হ্যান্ডেল করার কারণে, তাদের সাথে ব্যবহার ঠিক মতো না করার কারণে, তাদেরকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করার যে অপচেষ্টা, তার ফলে আমাদের অনেক দুজন প্রেসিডেন্টকে মরতে হয়েছে। আমাদের দেশে বেশ কয়েকটি সামরিক শাসনের জাতাকল আমাদের পোহাতে হয়েছে। এবং এই সেনাবাহিনী যখন একবার মাঠে নেমেছে, যে সময়টা অতীতে নেমেছে, তারা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্ম না করে কখনো ব্যারাকে ফিরেনি। সেটি এরশাদ জামানায় হোক, সেটি বঙ্গবন্ধুর জামানায় হোক, যে জামানায় হোক, তারা একটি কাজ করে ফিরেছে। এখন সেনাবাহিনী পূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এবং
বর্তমান যে সরকার সেটিকে সেনা সমর্থিত সরকার হিসাবে সবাই বলুক আর না বলুক সবাই সেভাবে কিন্তু আখ্যায়িত করছে। কিন্তু এই জিনিসটি আমরা বুঝতে পারছি না যে কারা পিছন থেকে কলকাঠি নেড়ে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা, যারা রাজনীতিতে কিংস পার্টি হিসেবে পরিচিত তারা, এমনকি বিএনপির সঙ্গে সেনাবাহিনীর একটা সরাসরি কনফ্রন্টেশন তৈরি করে দিচ্ছে। এবং যে সেনাবাহিনীর অফিসাররা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছেন তাদেরকে ঠেলে 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 ট্যাগ দিয়ে 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 আবার সেই আওয়ামী লীগের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটি ইতিহাসের একটি ভয়াবহ খেলা, জঘন্যতম খেলা। এই খেলা অচিরে বন্ধ হওয়া দরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যত তাড়াতাড়ি সম্ভব, দ্রুত সম্ভব, জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে যে সমস্যা হচ্ছে, ক্যান্টনমেন্টকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, এইগুলো দ্রুত তিনি সমাধান করতে না পারলে তাকে এবং তার সহযোগীদেরকে এবং আমাদেরকে সবাইকে দীর্ঘমেয়াদে যে দুর্ভোগ দুর্দশা পোহাতে হবে এটি আমরা কল্পনাও করতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কথা বলেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, লেখক এবং জার্নালিস্ট। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে হাসনাত আবদুল্লাহর যে ফেসবুক পোস্ট সেই বিষয় নিয়ে সুন্দর বিশ্লেষণ করলেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।